বলবা। সো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রফেশনাল লজিক। এটার কিছু সিম্বল আছে। তো এটার জন্য প্রফেশনাল লজিকটা আসলে কি সেইটা আবার একটু পরে আছে। তো জাস্ট এখন এটা দেখো যে এই সিম্বল গুলি কি কি। যে আসলে প্রফেশনাল সিম্বলটা যে কোনো আমাদের যে লেটার ওয়ার্ড যেটা আছে সেগুলো হতে পারে, এবং কানেকটিভ যেগুলি মানে একটার সাথে আরেকটা যে কানেকশন দিবে সেটার জন্য কিছু কানেকটিভ আছে, যেমন এখানে। হ্যাঁ, কি বলতেছো? আচ্ছা, এখানে কিছু কানেকটিভস আছে যেখানে আসলে যে ইমপ্লাইজ, নট, ইকুইভ্যালেন্ট, ট্রু, ফলস এবং প্যারেন্থেসিস দেয়া থাকবে। তো এগুলো তোমাদের হচ্ছে কিছু প্রফেশনাল লজিক, সিম্যান্টিক্স, এই কাজগুলো আমরা একটু পরে দেখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে আসলে প্রফেশনাল লজিকটা কি। আচ্ছা, এখান থেকে আগে আসো, হ্যাঁ, পরে ওদিকে যাচ্ছি। প্রফেশনাল লজিক হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে হয় ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। যেমন এগুলোকে বাইনারি কোডও বলতে পারো, জিরো হয়তো ট্রু কে বলবো ওয়ান, ফলস ধরবো জিরো, এরকম। তো এখন একটা এক্সাম্পল দেখো যে পিট ইজ লোকেটেড ইন দ্য ওকল্যান্ড সেকশন, পিটসবার্গ। এখন এটা কি সত্য আসলে? পিট কি ওকল্যান্ডে, পিটসবার্গ সেকশনের আন্ডারে ওকল্যান্ডে অবস্থিত? যদি সত্য হয় তো এটা ট্রু, আদারওয়াইজ ফলস। এখানে সত্য এবং মিথ্যা এর বাইরে আর কোনো কিছু হওয়ার কোনো স্কোপ নাই। যেমন 5 আর 2 যোগ করলে কত হয়? 7, কিন্তু আছে কত? 8, তার মানে এটা কি? ফলস। ইট ইজ রেইনিং টুডে। তো আজকে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে এটা ট্রু, আর যদি বৃষ্টি না হয় তাহলে ফলস। টু ইজ এ প্রাইম নাম্বার। আচ্ছা, টু কি আসলে প্রাইম নাম্বার? হ্যাঁ, বলো তো, কে পারবা? তো তোমার কথা শোনা যায় না। এ আমার সাউন্ডের সমস্যা না? হ্যালো। হ্যালো। হ্যাঁ, টু কি প্রাইম নাম্বার কিনা বলো। জি স্যার, প্রাইম নাম্বার। হ্যাঁ, কেন? কারণ যেটা প্রাইম নাম্বার ওইটা ছাড়া এক এক এবং এবং দুই দুই ওইটা এবং এক ছাড়া, এক ছাড়া ছাড়া অন্য কোনো এর ভাগ যাবে না। ভাগ করা যায় না। If you do not drive over 60 mph, then you will not get a speeding ticket। মানে অতিরিক্ত গতির জন্য ওইসব গাড়িতে যে মামলাটা দেয়, হ্যাঁ, বাইরের দেশে এগুলিকে টিকিট বলে। সো যদি তোমার 65 mph এর উপরে তুমি ড্রাইভ করে না থাকো, তাহলে তুমি টিকিট পাবা না। এটা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে ইটস ট্রু। সো এখন তুমি যেই জিনিসটার অ্যান্সার জানো সত্য না মিথ্যা, সেইটা প্রপোজিশন স্টেটমেন্ট, ঠিক আছে? কিন্তু যদি বলা হয় তুমি কেমন আছো, x + 5 = 3, এখানে এক্স এর ভ্যালুটা তুমি জানো না, বা হাউ আর ইউ, তুমি কেমন আছো, তোমার শরীর এখন কেমন, বা হচ্ছে স্ট্যাটাস কি, এই ধরনের গুলি হচ্ছে প্রফেশনাল লজিক হবে না। সো প্রফেশনাল লজিকটা কি একটা, যেটা হচ্ছে কিছু এলিমেন্টারি প্রপোজিশন থাকবে এবং তাদের লজিক্যাল কম্বিনেশন থাকবে। হ্যাঁ, হতে পারে কম্পাউন্ড হতে পারে। আমরা এতক্ষণ অ্যাটমিক দেখলাম, কম্পাউন্ড হতে পারে। এখানে কিছু লিমিটেশন আছে। আচ্ছা, এখন আমরা শুরুতে চলে যাই।
এখন দেখো কিছু প্রপোজিশনাল লজিকের এক্সাম্পল দেখো। মাই কার ইজ পেইন্টেড রেড, ইট ইজ ট্রু। ট্রু হলে ট্রু, ফলস হচ্ছে ফল। স্নো ইজ হোয়াইট, বরফ কি সাদা? যদি ট্রু হয় ট্রু। পিপল লিভ অন দ্য মুন, চাঁদে কি মানুষ বসবাস করতেছে? হ্যাঁ। তো এগুলি হচ্ছে একটা প্রপোজিশনাল লজিকের এক্সাম্পল। কিন্তু এখন এগুলি ধরো কম্পাউন্ড সেন্টেন্স হইতে পারে। কিরকম? ইট ইজ রেইনিং, দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং। তার মানে আমরা কি জানি যে বর্ষা হলে বাতাস গতি, বাতাস বৃদ্ধি পায়, ঠিক না? সো এইটা একটা লজিক্যাল কানেক্টিভিটি। মানে এখানে ইলজিক্যাল কোনো কিছু জিনিস দেয়া যাবে না। যে ধরো আমি ক্লাস নিচ্ছি, আমি বিশ্ববিদ্যালয়ে যাই, এরকম কোনো ইলজিক্যাল কানেক্টিভিটিস দেওয়া যাবে না। লজিক্যাল কানেক্টিভিটিস হইতে হবে যে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি সাকসেস হইতে পারবা। বা হচ্ছে আম, আমি হসপিটালে গিয়েছিলাম রোগীকে দেখার জন্য, এরকম লজিক্যাল কানেক্টিভিটিস হইতে হবে যেটা আসলে ভ্যালিড। সো আমি শুরুতে যাই আবার একদম। সো এগুলি হচ্ছে তোমার এই প্রপোজিশন লজিকের সিনট্যাক্স গুলি হচ্ছে এগুলি, যেটা হচ্ছে তোমার এ বি সি পি কিউ আর এগুলি দিয়ে তোমার প্রপোজিশনাল সিম্বল প্রিপেয়ার করা যায়। যেটা কানেকটিভস কেন লাগবে? যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কানেকটিভস দরকার হবে, তখন আমরা এই যে এই কানেকটিভস গুলো ইউজ করব। এবং এটা দেখলাম সিনট্যাক্স। হ্যাঁ, সিমান্টিক্সটা কি আসলে? যে একটা ট্রুথ টেবিল, যেটা হচ্ছে ট্রুথ টেবিল ডিফাইন দ্য সিমান্টিক্স, মানে মিনিং অফ দ্য অপারেটর। অপারেটরের মিনিং গুলা দেখো। আমরা যেটা জানি যে জিরো হচ্ছে ফলস, অন হচ্ছে ট্রু, ঠিক আছে? তো ফলস ট্রু আমরা না লিখে জিরো অন লিখলাম। সো দেখো এই যে এখানে কি বলছে। এই, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে পি এবং কিউ, এটা হচ্ছে দুইটাই যদি ফলস হয় তাহলে আমার যে সিমান্টিক্স এখানে তিনটা দেয়া আছে। কি তিনটা? আমি শুরুতে আমাদের কানেকটিভস গুলা কি ছিল? কনজাংশন, ডিসকনজাংশন, ইমপ্লাইস, এটা হচ্ছে ইমপ্লাইস, এটা হচ্ছে নেগেশন, আর এটা হচ্ছে বাইকন্ডিশনাল, এটা এক্সর। সো এই যে দু- ছয়টা, মূলত এই ছয়টাই তোমাকে কানেকটিভস দিয়ে তুমি ট্রুথ টেবিল করে করে তোমার, যেমন তোমরা ট্রুথ টেবিল করছো না, কম্পাইলারে কি ট্রুথ টেবিল করছিলা? তোমরা করছিলা? ওখানে হয়তো আচ্ছা, এগুলি আছে। ডিসক্রিট ম্যাথে ছিল। ডিসক্রিট ম্যাথমেটিক্সে করছো, আচ্ছা। সো এখন দেখো আমি পি কনজাংশন কিউ যদি আমি করি, তার মানে পি অ্যান্ড কিউ, এটার মানে কি? এই কনজাংশনের মানে কি? অ্যান্ড। আর এই ডিসকনজাংশনের মানে কি? অর, ঠিক না? আর পি ইমপ্লাইজ কিউ, তার মানে ইফ পি হলে দেন কিউ। সো এটাই যদি ফলস হয়, পি কনজাংশন কিউ, তাহলে কি হবে? ফলস, কারণ এটা অ্যান্ড, ঠিক না? অরে কি হবে? এটাও যেহেতু দুইটাই আছে জিরো, তার মানে এখানে জিরো হবে। যদি পি যদি জিরো হয় তাহলে কিউ কি হবে? ইমপ্লাইজ, মানে
ইমপ্লাইস এর ক্ষেত্রে কি হয় যে ইফ পে দেন কিউ, ইফ পি দেন কিউ, তো ট্রুথ টেবিলে সবসময় দেখবা যে দুইটা যদি সেম থাকে, দুইটা যদি সেম থাকে সেক্ষেত্রে হচ্ছে ইমপ্লাইস এর ক্ষেত্রে অন, এবং কিউ যদি অন থাকে তাহলে ইমপ্লাইস এর ক্ষেত্রে অন। ক্লিয়ার? দুইটা যদি সেম থাকে তাহলে ওয়ান, ইমপ্লাইস এর ক্ষেত্রে ওয়ান, আদারওয়াইজ জিরো। সো এই ট্রুথ টেবিলটা তোমরা এভাবে করে ফেলবা। দেন এই ট্রুথ টেবিলটা দেখো, এখানে বাকি তিনটে, আগে তিনটা করলাম, এখন পরের তিনটা, একটা কি আছে এখানে, যে নেগেশন আছে, বাই ডিরেকশনাল আছে, আর এক্সর আছে। তো এগুলো তো আই থিঙ্ক তোমরা জানো জি আর কি। স্যার, ক্লিয়ার। আলমগীর কিছু বললে আমাকে স্পষ্ট করে বলো, আমি শুনতেছি না। স্যার নেট প্রবলেম আমার এখানে। আচ্ছা, সো এখানে এই ট্রুথ টেবিলটা দেখো যে নেগেশন পি মানে কি, পি এর রিভার্স, পি বাইডিরেকশনাল, বাইকন্ডিশনাল যেটা বলে, বাইকন্ডিশনাল কিউ হলে যে পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ, পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। এটার মিনিং হচ্ছে যে তোমার যখন, হ্যাঁ, কে কি বলতেছো? আমি আমার প্রবলেম না তোমাদের প্রবলেম বুঝতেছি না আমি। আচ্ছা, আমাকে একটু মেসেজ দিয়ে জানাও তো যে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, সো নেগেশনটা তো রিভার্স, আর বাই কন্ডিশনালটা হচ্ছে যে দুইটাই যদি সমান হয় তাহলে হচ্ছে ওয়ান হবে। এক্সরের ক্ষেত্রে ঠিক রিভার্স। ঠিক সিমিলার ওয়েতে এই প্রফেশনাল লজিকটি এভাবে করে ফেলবা। এটা তো দেখালামই। এখানে একটা মিনিং অফ স্টেটমেন্ট আছে যেটা তোমরা, যে ধরো তোমাদেরকে একটা, আমি দিয়ে দিব পরীক্ষায় যদি দিতে পারি আর কি, যে ফলোইং স্টেটমেন্টে তুমি কিছু ইন্টারপ্রিটেশন করো, যেখানে বলা থাকবে পি কিউ, পি ট্রু, কিউ ফলস, আর ফলস, কিউ ট্রু, এরকম করে, এরকম করে কিছু তোমাকে স্টেটমেন্ট দেওয়া থাকবে। তুমি এই স্টেটমেন্টের মিনিং গুলো বের করতে হবে। যদি পি ট্রু হয়, কিউ যদি ট্রু হয়, তাহলে আর ফলস হবে, এসও ফলস হবে। এভাবে করে ইন্টারপ্রিটেশন গুলো তৈরি করবা। এখন এই যে সেন্টেন্সটা বলা আছে, এটা কি আসলে স্যাটিসফিয়াবল, কন্ট্রাডিক্টরি, নাকি ভ্যালিড? সো স্যাটিসফিয়াবল কি? স্যাটিসফিয়াবলটা হচ্ছে যে কখনো ট্রু হবে, কখনো কখনো ট্রু হবে। কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি সত্য মিথ্যা একত্রে থাকতে পারবে না, হ্যাঁ। ভ্যালিড মানে হচ্ছে এটা লজিক্যাল, যে হয় ট্রু আদারওয়াইজ ফলস। সো এই জিনিসগুলো আমরা সামনে আরো ডিটেলস দেখবো। এগুলি পিছনে যে ট্রুথ টেবিল দেখলা ওইভাবে করে করে আসতে হবে। রুলস অফ ইনফারেন্সে বলছে যে তোমার যুক্তির যে রুলস গুলি বলে, যে যুক্তি, আমাদের ইনফারেন্স মানে হচ্ছে যুক্তি। তো মোডুস পেরেন্স, মোডুস টলেন্স, হাইপোথেটিক্যাল সিলোজিজম এন্ড ডিসকনজাংটিভ সিলোজিজম। সো এইখানে এই চারটাকে আমরা ডিফাইন করতে পারি। সো এই চারটার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ইন্টারফেসের চারটা রুল, এই চারটা রুলের জন্য আমরা দেখো মোডুস পোনেন্সে আমরা যেটা বলে থাকি যে তোমার সামনে এগিয়ে যাব, হ্যাঁ, যদি ধরো পি হয়, তো কথা বোঝা গেছে। যেমন আমি জি তোমাদের স্যার। একটা এক্সাম্পল, যদি বৃষ্টি হয় রাস্তা ভিজে যাবে, তার মানে কি? আমরা যদি দেখি যে বৃষ্টি হচ্ছে তার মানে রাস্তা অটোমেটিক ভিজে যাবে, আমরা এই ডিসিশনে আসতে পারি। মোডুস পোনেন্স হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, তার মানে লজিক্যালি
তুমি লজিক খণ্ডন করতে 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 তুমি সামনে এগিয়ে যাবা। ধরো তুমি, যদি তুমি পরীক্ষা দাও তাহলে তুমি পাশ করবে, তার মানে তুমি পরীক্ষাও দিয়েছো তাহলে তুমি পাশ করবে, এরকম একটা ব্যাপার না? আমার কথা বোঝা যাচ্ছে? যদি পি হয় তবে কিউ হবে, মানে পি যদি সত্য হয় তাহলে কিউ সত্য হবে। আচ্ছা, এখন আছে হচ্ছে মডুস টলেন্স, মানে কি? এটা হচ্ছে বিপরীত ঠিক এটার। ধরে নাও যে তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি পাশ করবা। এখন স্টেটমেন্ট আসছে তুমি পাশ করো নাই, তার মানে কি? তুমি পড়াশোনা করো নাই। তার মানে এটা আমরা কি ধরে নিচ্ছি যে কিউ, কিউ যদি মিথ্যা হয় তাহলে পিও মিথ্যা। ঠিক আছে? কিউ যদি মিথ্যা হয়, মানে এটা কিন্তু রিভার্স, মানে রিভার্স, তার মানে পি যদি, কিউ যদি মিথ্যা হয় পিও মিথ্যা। যেমন হচ্ছে তুমি যদি সৎ হও তাহলে তোমাকে বিশ্বাস করবে, ধরে নাও। কিন্তু দেখা যাচ্ছে কি তোমাকে কেউ বিশ্বাস করতে পারতেছে না, তার মানে কি? তুমি সৎ না। ক্লিয়ার? আচ্ছা, hypothetical হচ্ছে যে একটা কন্টিনিউয়াস ইনফারেন্স, মানে কন্টিনিউয়াস একটা যুক্তি, যেটা কি পি যদি কিউ হয়, কিউ যদি আর হয় তাহলে পি আর হবে। তার মানে যদি ধরে নাও যে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি ফ্যান বন্ধ থাকবে? ফ্যান বন্ধ থাকলে কি লাগবে? গরম লাগবে। তার মানে বিদ্যুৎ না থাকলে কি হবে? গরম লাগবে। আমরা এই কন্ডিশনে আসতে পারি, এই ডিসিশনে আসতে পারি। আর এটা হচ্ছে ডিসজাংটিভ, ডিসজাংটিভ সিলোজিজম। তো বিষয়টা হচ্ছে যে পি অথবা কিউ, পি যদি মিথ্যা হয় তাহলে কিউ সত্য হবে, তার মানে এটা রিভার্স, মানে এটা অল্টারনেটিভ একটা লজিক, অল্টারনেটিভ লজিক, বিকল্প যুক্তি, ডিসজাংটিভ। ঠিক আছে? আর হাইপোথেটিক্যাল হচ্ছে কি? এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। আর মডুস টলেন্সটা হচ্ছে কি? যে রিভার্স, যে তোমার লজিক যেটা দিয়ে, মানে তুমি পরীক্ষা দিছো, পাশ করবা, তার মানে তুমি যেহেতু পাশ করলে তার মানে তুমি পড়ো নাই। ঠিক না? এভাবে করে তুমি দিবা। তার মানে চারটা ক্লিয়ার তোমরা? ও আচ্ছা, ডিজাংটিভ সিলোজিজমটা আমি তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এটা একটা অল্টারনেটিভ কথা। যেমন তুমি, হয় তুমি এখন নিউ মার্কেট আছো, না হলে আমাদের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আছো। তো যেহেতু ঢাকা আঞ্চলিক কেন্দ্রে নাই, তার মানে কোথায় আছো? তুমি নিউ মার্কেট আছো। এরকম একটা অল্টারনেট, মানে নিশ্চিতভাবে তুমি একটা কন্ডিশনে আসা, যে অল্টারনেট একটা কন্ডিশনে আসা। আচ্ছা, এখন দেখো যে ইনফারেন্স বাই কম্পিউটার, এখানে কি বলছে যে ইনফারেন্সটা কি? রিজনিং, মানে লজিকটা হচ্ছে কম্পিউটার বেসিক্যালি সার্চ প্রসেস টেকিং লজিক্যাল এক্সপ্রেশন এন্ড অ্যাপ্লাইং ইনফারেন্স রুল টু দেম, হুইচ লজিক্যাল এক্সপ্রেশন টু ইউজ। এখন দেখো এই যে নিচে পার্টিকুলার কিছু স্টেটমেন্ট দেওয়া আছে যে ইট ইজ রেইনিং, আর সানিং, ইট ইজ রেইনিং or it is sunny. Sunny, I stay dry. It is raining. I take umbrella. So I take umbrella. এই তৌফিক, বন্ধ করো। সো এটা তুমি একটা প্রুভ করবা, মানে লজিক্যালি একটা জিনিস প্রুভ করবা যে আহ, আসলে মানে কন্টিনিউয়াস, যেটা আমরা আগের যে স্টেটমেন্টে গেলাম, যে হাইপোথেটিক্যাল যে সিলোজিজম, সেখানে আমরা কি বলছি? ধারাবাহিক একটা কন্টিনিউয়াস যুক্তি মাধ্যমে
প্রকাশ করছি। সো সেই জায়গাতে আমাদের পার্টিকুলার স্টেটমেন্টকে প্রুভ করতে হবে। তো এইখানে আমরা কোন লজিক্যাল এক্সপ্রেশন ইউজ করব, ইনফারেন্স রুল কি, কোনটা অ্যাপ্লাই করব, সেইটা তুমি ডিসিশন নিয়ে বলবা যে আসলে আমাদের যে কানেক্টিভ আছে, আমাদের যেটা কানেক্টিভ গুলি ইউজ করে আমি কোন কোন পার্টিকুলার স্টেটমেন্টের ক্ষেত্রে আমি যে প্রুভ করব সেটা কিভাবে এক্সপ্রেশন ইউজ করে করব। সো এখানে দেখো যে ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড রিজনিং এর কথা বলা আছে, যেটা অলরেডি আমি একটা জিনিসের সাথে মিল আছে, সেটা হচ্ছে এই যে মডুস পোনেন্স এন্ড মডুস টলেন্স। তার মানে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড রিজনিং। ফরওয়ার্ড রিজনিংটা হচ্ছে যে ধরো তুমি start applying inference rules to the logical expression to have you have, and stop on of your result is the conclusion you want. So দেখবা যে আমাদের এখানে ফরওয়ার্ড মানে হচ্ছে যে আমরা সামনে এগিয়ে যাব, বর্তমানে আমার যে লজিক আছে সেই লজিকটা দিয়ে সামনে এগিয়ে যাব। সো ফরওয়ার্ড রিজনিংটার ক্ষেত্রে আমরা আহ ধরো আমার কাছে এখন যেটা আছে সেটা দিয়ে আমি আমার গোলে পৌঁছবো, কনক্লুশনে পৌঁছবো। আর ব্যাকওয়ার্ড রিজনিং এর ক্ষেত্রে আমার কনক্লুশন যেটা আছে, মানে প্রুফ যেটা আছে, সেটা দিয়ে আমি আমার ইনফারেন্স গুলি ফাইন্ড করবো, মানে রুলসটা ফাইন্ড করার চেষ্টা করব যে লজিক্যাল রুলসটা কি আছে। বুঝতে পারছো? ধরো একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে সকল মানুষ মরণশীল। আর একটা আর একটা দিলাম সেন্টেন্স হচ্ছে, ধরো সক্রেটিস একজন মানুষ। তাহলে কি মানে প্রুভ করা যায় কি সক্রেটিস মরণশীল? মানে তোমার কাছে যে তুমি যেটা জানো সেটা দিয়ে নতুন লজিক তৈরি করতে থাকবা যতক্ষণ না পর্যন্ত তুমি আলটিমেট কনক্লুশনে পৌঁছাচ্ছ। ক্লিয়ার? এটা হচ্ছে ফরওয়ার্ড রিজনিং। তার মানে এগিয়ে যাওয়া সামনে। ব্যাকওয়ার্ড রিজনিংটা হচ্ছে, ধরো তুমি প্রমাণ করতে চাও, আমি আগে ফরওয়ার্ড রিজনিং কি প্রমাণ করছি, সক্রেটিস মরণশীল। এখন তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে বের করতে হবে এর ব্যাকওয়ার্ড রিজনিং গুলা কি কি আছে, পিছন দিক থেকে চিন্তা করতে হবে। তার মানে আমি চাচ্ছি যে সক্রেটিস মরণশীল, তার মানে কি করতে হবে, সক্রেটিস একজন মানুষ, সকল মানুষ মরণশীল, এই দুইটা কথা আমাকে আগে বের করতে হবে। এরপরে আমি নিশ্চিতভাবে বলতে পারবো কি হ্যাঁ, তাইলে সক্রেটিস মরণশীল, এটা প্রমাণ করা যায়। সো আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা থেকেই শুরু করব, তারপরে ধাপে ধাপে পিছনে যাব, যে পূর্ণ মানে আমার যে প্রিভিয়াস যে প্রিমিসিস যেগুলো আছে সেগুলো যাতে মিলে যায়। আচ্ছা, এখানে দেখো প্রপার্টিস হচ্ছে, চারটা প্রপার্টিস আছে প্রফেশনাল লজিকের। একটা হচ্ছে সেটিসফাইবল, টটোলজি, কন্ট্রাডিকশন এন্ড কন্টিজেন্ট। সো দেখো এখানে সেটিসফাইবল মানে হচ্ছে যে ধরো পি পি মানে পি অর কিউ, যদি পি বা কিউ কোনো একটির মান সত্য হয় তাহলে ধরো এটা স্যাটিসফাইবল। মানে যদি কোনো একটা মানে সত্য হয় তাহলে এটা স্যাটিসফাইবল। A atomic prepositional formula is satisfiable if there is an interpretation for which it is true. তার মানে যদি যে কোনো একটার মান যদি সত্য হয় তাহলে
এটি স্যাটিসফাইবল। টোটোলজিটা কি? এটা ধরো ইউনিভার্সাল ট্রুথ যেগুলি আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে, ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো কি টোটোলজি। তার মানে এগুলো ভ্যালিড, ট্রু ফর অল ইন্টারপ্রিটেশন। কন্ট্রাডিকশন কি? কন্ট্রাডিকশন মানে আমরা কি বুঝি, যে এটা একটা, এখানে একটা কোনো ধরনের দ্বিচিন্তা আছে বা বিরোধমূলক ব্যাপার স্যাপার আছে। সো এই ফর্মুলাটা কোনো অবস্থাতেই সত্য হয় না। মানে কন্ট্রাডিকশনে ধরো একসাথে সত্য আর মিথ্যা হওয়া অসম্ভব। মানে পি অ্যান্ড নেগেশন পি, তার মানে কি? পি অ্যান্ড নেগেশন পি, বুঝতে পারছো আমার কথা? এই দুইটা কিন্তু সত্য হইতে পারবে না, পারবে? তার মানে এক জায়গায় তুমি বলতেছো পি সত্য আর এক জায়গায় বলতেছো পি মিথ্যা, এটা কি হতে পারে? এটা মানুষের কথা না, যে ধরো আমি এখন সত্য বললাম একটা আর কালকে একটা মিথ্যা বললাম, এটা না। তাহলে এরকম বিরোধমূলক যেগুলি আছে, মানে কন্ট্রাডিকশন যেগুলি আছে, এগুলি হচ্ছে কি, এগুলি কি কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে। কন্টিজেন্টটা হচ্ছে যে সেখানে কিছু সত্য থাকবে, আবার কিছু মিথ্যা থাকবে। মানে সত্য মানে কি, টোটোলজি না, টোটোলজি না কন্ট্রাডিকশন। সেখানে কিছু সত্য থাকবে আবার কিছু মিথ্যা থাকবে। যেমন বিষয়টা কেমন, যে যদি ধরো পি যদি সত্য হয় আর কিউ যদি মিথ্যা হয়, তখন ফর্মুলা কি হবে? মিথ্যা, ঠিক না? আমরা ওই ট্রুথ টেবিলে কি দেখছি, পি ইমপ্লাইজ কিউ, যদি পি সত্য হয় মানে ট্রু হয়, কিউ যদি ফলস হয়, তাহলে কি ফর্মুলা কি হবে? ফলস। কিন্তু অন্য অবস্থায় সব সত্য। এটাকে আমরা কি বলবো? কন্টিজেন্ট, ঠিক আছে। তাহলে আমরা যদি সামারি করি, সেটিসফাইবল মানে কি, কিছু সত্য হবে সেখানে। টোটোলজি কি সবসময় সত্য হবে। কন্ট্রাডিকশনটা কি, কখনো, মানে কোনো মিনিংই সত্য হবে না। আর কন্টিজেন্টটা হচ্ছে কিছু সত্য হবে কিছু মিথ্যা হবে। আচ্ছা, এখন এগুলি তোমরা সব ডিটেলস বলে দিলাম। টোটোলজিটা একটু দেখাই দিই। A contradiction is a formula which is always be false. The contradiction টা কি, always false হবে in every value proportion of variables. রিপ্লাই দেবা each and every one, প্রত্যেকের রিপ্লাই দেবা, যে এটা তোমরা বোঝো কিনা। মানে আমি এতক্ষণ যে কথা বলছি সেটা, এই তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এখন বলো এটার মিনিং কোন একদম। স্যার আমি প্রথমটা বলি স্যার। হ্যালো আমি শুনতেছি, বলো। স্যার, এখানে এ আর বি এর দুইটা মান দেওয়া আছে, ট্রু ট্রু। এখন এটাকে যদি আমরা এটা ইউনিভার্সালি প্রুভ বা করতে হবে, এটা ইনফিনিট। একটা কন্ট্রাডিকশন, ঠিক আছে? এটা তোমাকে প্রুভ করতে হবে। তো প্রুভ করার জন্য তুমি কি করবা? প্রত্যেকটাকে ভেঙে ফেলবা। তোমার পরীক্ষা এরকম আসতে পারে, প্রত্যেকটাকে ভেঙে ফেলবা, ভেঙে এ আর বি যতগুলি তোমার কেস হইতে পারে, ট্রু ফলস হইতে পারে, মানে জিরো ওয়ান হইতে পারে। তুমি ট্রু ফলস দিয়ে করতে পারো, জিরো ওয়ান দিয়েও করতে পারো। সো এখানে প্রত্যেকটা কেসে ট্রাই করবা। তার মানে যেহেতু এ আর বি দুইটা ভ্যালু দেওয়া আছে, দুইটা তোমার প্রপোজিশনাল সিম্বল দেওয়া আছে, তার মানে দুইটা তোমার কতবার হইতে পারে, কতবার তোমার টু দি পাওয়ার থ্রি, তার মানে আটটা কন্ডিশন হইতে পারে না? তাহলে ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ট্রু ফলস ফলস। এখন তুমি এটার অর বের করো, তোমার যেটা যেটা লাগবে এখানে, এ অর বি, তারপরে হচ্ছে
নেগেশন এ বের করো, নেগেশন বি বের করো, তারপরে একটা স্টেটমেন্ট বের করো, দেন ফুল স্টেটমেন্ট বের করো। এভাবে করে পারবা? কন্টিজেন্সি ঠিক সিমিলার ওয়েতে, কন্টিজেন্সি যে মানে কিছু সত্য হবে কিছু মিথ্যা হবে, সেটা তোমাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ, যেন ডান পাশে দেখো কিছু সত্য আছে কিছু মিথ্যা আছে, সেটা তুমি প্রুভ করতে পারতে হবে। সো এই ধরনের স্টেটমেন্টের প্রপোর্শনাল ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে তোমার কিছু মানে আমরা বলে দেব যে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটার ইকুইভ্যালেন্ট। সো এখানে তুমি এটা প্রুভ করতে হবে। তো বাই কন্ডিশন হতে এখন একটা লিমিটেশন আছে, দেখো প্রফেশনাল লজিক একটা লিমিটেশন আছে কি, আমরা যদি বলি যে অল গার্লস আর ইন্টেলিজেন্ট, সাম আপেলস আর সুইট, এখন অল আর সামের জন্য কি কোনো প্রপোজিশনাল লজিক কিন্তু নাই, দেখছি আমরা প্রিভিয়াসলি। হ্যাঁ, অল আর সাম বা নানের জন্য কি আমরা কোনো প্রিপোজিশন দেখছি? এটা টটোলজি। আমরা দেখি নাই। সো এটাকে একটা রিলেশনে বার্নিং করতে হবে, এগুলো দেখাইছি। আর এগুলো একই জিনিস যে সে যদি গ্রাজুয়েট হয়ে থাকে দেন সে ওই সাবজেক্টে পাশ করছে, তাহলে ওই স্টেটমেন্টগুলি যেগুলি আমি দেখে দেখে এসেছি ওগুলো এক্সাম্পল আর সলিউশন দেওয়া আছে এখানে। একটা প্রবলেম দেওয়া আছে, একটা সলিউশন দেওয়া আছে। এখন আসো নতুন একটা জিনিস, সেটা হচ্ছে প্রিডিকেট লজিক। এখন আমরা প্রপোজিশনাল লজিকে রিলেশন পাই নাই, পাইছি? কে কার রিলেশন, কিভাবে কি হয়েছে না হয়েছে এগুলো পাই নাই। প্রেডিকেট লজিক এই রিলেশন গুলি এক্সপ্রেস করা যায়। সো উই ক্যান ইউজ প্রফেশনাল লজিক টু প্রুভ দ্যাট দ্য সার্টেন রিয়েল লাইফ ইনফারেন্সেস আর ভ্যালিড। তো এখানে দেখো যে ইফ ইট ইজ কোল্ড দেন ইট স্নোস, তার মানে বরফ পড়তেছে যদি ঠান্ডা হয়, মানে ইফ ইটস কোল্ড যদি ঠান্ডা হয় দেন ইট স্নোস, বরফ পড়তেছে। সো ঠিক সিমিলারলি ইফ ইট স্নোস দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হতে পারে, দেয়ার ইজ নো অ্যাক্সিডেন্ট দেয়ারফর ইটস নট কোল্ড, এরকম একটা স্টেটমেন্টে আমরা আসতে পারি। সো ইন প্রফেশনাল লজিক ধরো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটাকে প্রুভ করতে হবে যে এটা টটোলজি। তো সেক্ষেত্রে তুমি তোমার যে কোল্ড এবং স্নোজ যেটা দেয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি প্রফেশনাল লজিক অনুযায়ী সেট করবা এবং প্রুভ করবা ইটস এ টোটোলজি। এখন দেখো বাট আদার দ্য ভ্যালিড ইনফারেন্স ক্যান নট বি প্রুভেন ভ্যালিড বাই দ্য প্রফেশনাল লজিক। যেমন সাম গার্ল ইজ অ্যাডোর্ড বাই এভরিওয়ান, কিছু মেয়েদেরকে সবাই পছন্দ করে, তো দেয়ারফর এভরিওয়ান অ্যাডোরস সামওয়ান। তো প্রত্যেকেই তাহলে কিছু কিছু জনকে মানে কিছু অল্প সামন অল্প মানুষকে বা অল্প, এখানে গার্লের কথা বলা নাই কিন্তু একটা স্টেটমেন্টে তারা চলে মানে উপনীত হয়েছে। ফর ইনফারেন্সেস লাইক দিস উই নিড এ মোর এক্সপ্রেসিভ লজিক, এইসব ক্ষেত্রে আসলে আরো মোর লজিকের দরকার হয়। যেমন কি, তার মানে কি এখানে যদি সামওয়ান অ্যাডোর মানে এভরিওয়ান অ্যাডোর সামওয়ান, মানে সবাই কিছু মানুষকে পছন্দ করে। সো এখন তাইলে এই যে সাম এভরি এগুলি তোমার প্রয়োজন পড়ে যাচ্ছে আমার প্রেডিকেট লজিকে। সো predicate logic is an extension of a professional logic that permits quantification over classes of entities। তার মানে এই যে সাম ক্লাসিফিকেশন মানে ক্লাসেস অফ এন্টিটিজ, যেমন হচ্ছে এই যে সাম অল এগুলির একটা প্রপার কোয়ান্টিফিকেশন দিতে পারে প্রেডিকেট লজিক। সো এটা আমরা দেখি প্রেডিকেট লজিকটাকে আসলে এটাকে ফার্স্ট অর্ডার লজিকও বলা হয়। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবা যে এগুলো সবসময় কোশ্চেন থাকে এগুলো দিয়ে। হ্যাঁ, ফার্স্ট অর্ডার লজিক তৈরি করতে হবে। সো তো প্রেডিকেট লজিকটা কি, যে হচ্ছে যে বা ফার্স্ট অর্ডার লজিক হচ্ছে যে নলেজকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে অন মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এবং এটা হচ্ছে
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে একটা কনসাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে ফার্স্ট অর্ডার লজিক। সো ফার্স্ট অর্ডার লজিকটা আমরা একটু দেখি যে এখানে বেসিক কিছু কনসেপ্ট আছে, একটা অবজেক্ট, ভেরিয়েবলস এন্ড ফাংশন, এগুলিকে টার্ম বলা হয়। যেমন অবজেক্ট কি, এ বি, পিপল, নাম্বারস, কালার্স, এগুলি অবজেক্ট বলে। রিলেশন কি, ধরো রেড, রাউন্ড, মানে তোমার সিস্টার, ব্রাদার, স্পাউস, কালার, বিটুইন, এগুলি থাকতে পারে। ফাংশন মানে কি, ফাদার অফ, ফাদার, বেস্ট ফ্রেন্ড, থার্ড ইনিংস, এন্ড অফ, এগুলি হচ্ছে ফাংশন। তার মানে প্রেডিকেটটা কি করছে, রিলেশন গুলি, বেসিক্যালি তোমার রিলেশনটাকে ফোকাস করা যাচ্ছে, যেটা হচ্ছে তোমার পজিশনাল লজিকে করা যাচ্ছিল না। তো এটার দুটো মেইন পার্টস অ্যাজ ইট ইজ তোমার ইয়ার মতো, সিনট্যাক্স, সিমান্টিক্স। তো আমরা সিনট্যাক্সটা দেখি, এটা হচ্ছে আহ নাম হতে পারে কারো কোনো নাউন, নাউন জাতীয় যে যে কোনো কিছু। প্রিডিকেট সিম্বল যেগুলি হচ্ছে গ্রেটার দেন, ব্রাদার, এই যে রিলেশন। আর ফাংশনটা কি, যেটা হচ্ছে ধরো স্কোয়ার রুট, বা হচ্ছে আম, অন্য কোনো ফাংশন যেটা হচ্ছে স্পেসিফিক্যালি কোনো রিলেশনকে বোঝানো যায়। সো এগুলি হচ্ছে তোমার সিনট্যাক্স। তো এখন দেখো যে প্রেডিকেট লজিকের কিছু বেসিক এলিমেন্ট, যেমন কনস্ট্যান্ট, না, নাম্বার, নাম, ভেরিয়েবলস হচ্ছে এক্স ওয়াই জেড এ বি, প্রেডিকেটটা হচ্ছে কি, রিলেশন বোঝাচ্ছে, ফাংশন হচ্ছে আমরা যে স্কোয়ার রুট দেখি, লেফট লেগ অফ দেখি, কানেক্টিভ যেগুলো আমরা আগে দেখে আসছি, এন্ড অর, ইমপ্লাইজ, নেগেশন, বাই ডাইরেকশন, ঠিক আছে, ইকুয়ালিটি দেখি, ইকুয়াল। আর কোয়ান্টিফায়ার হচ্ছে এই যে নতুন দুইটা জিনিস আসছে, সেটা কি, একটা হচ্ছে প্রিডিকেট আর একটা হচ্ছে কি তোমার কোয়ান্টিফায়ার। তার মানে কি, একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, আচ্ছা সামনে আছে তো, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। দেখো, আচ্ছা রিলেশন গুলি ধরো যে সাম রিলেশন আর প্রপার্টিজ দে স্টেট সাম ফ্যাক্ট অ্যাবাউট আ সিঙ্গেল অবজেক্টিভ রাউন্ড বল প্রাইম 7, এরকম কিছু রিলেশন দেখা আছে। মেরিট, কে কারে মেরিট করছে, লার্জার দেন 3 2, এরকম। মানে এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে খুব কনসাইজ হইতে রিপ্রেজেন্ট করা যায়। 2 আর 3 কে প্লাস করতে হবে, ফাদার কে মালেক, এরকম কিছু ফাংশন বোঝানো যায়। সো এই যে দেখো, অ্যাটমিক সেন্টেন্স গুলো দেখে নিও, অসুবিধা নেই। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখো যে ফার্স্ট অর্ডার লজিকটা মাল্টিপল বা ইয়াতে দুইটা পার্টে ভাগ করা যায়। সাবজেক্টটা হচ্ছে একটা মেইন পার্ট স্টেটমেন্টের, আর প্রিডিকেটটা তোমার রিলেশন, বাইন্ডস, দুইটা অ্যাটমের মধ্যে কি স্টেটমেন্টে কি ধরনের টুগেদার করে বা রিলেশন কিভাবে এস্টাবলিশ করে, সেটাই প্রেডিকেট দিয়ে বোঝানো যায়। সো দেখো, এক্স ইজ এ ইন্টেজার, তার মানে এক্স হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে ইন্টেজার। তার মানে দুইটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট, একটা হচ্ছে প্রেডিকেট পার্ট কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। সো কোয়ান্টিফাইং ভেরিয়েবলের ক্ষেত্রে দেখো, এই যে এখানে আহ, কিছু এক্সাম্পল দিয়েছে যে এক্স ইকুয়াল ওয়াই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এক্স ইজ ম্যারিড টু ওয়াই। এখন এটাকে কিভাবে এক্সপ্রেস করা যায়? সো এটাকে এক্সপ্রেস করার জন্য ধরো আমরা ইকুয়াল, কনসিডার ইকুয়াল এক্স ওয়াই, তো সবগুলোর ভ্যালু শূন্য, যোগফল, তো সাম এরকম একটা দিলাম। ম্যারিড, এম, এম কে ম্যারিড দ্বারা বোঝাচ্ছে, মানে এটা তুমি সংক্ষেপে তুমি ভ্যালুগুলি তোমার মতো করে স্পেসিফিক ডোমাইনে ডিফাইন করে নিতে পারো। সো এখানে আরেকটা দেখো যে ফাংশন হুইচ ডিনোটস অ্যাট্রিবিউটস অফ এ অবজেক্ট অর রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস। এখন এখানে ওই যে বলছে যে আপার কেস লেটার দিয়ে স্টার্ট হবে, যেমন কি, জন মেরিকে লাভ করে, তো সো লাভ দিয়ে আমরা প্রেডিকেটটাকে জন মেরি দিতে পারি। ম্যান কে, সক্রেটিস একজন মানুষ, তো ম্যান দিয়ে সক্রেটিসকে আমরা আলাদা করে দিতে পারি। তো থার্সডে একটা সানি ডে, তো এটা সানি লেখে আমরা প্যারেন্থেসিসের মধ্যে থার্সডে দিয়ে দিতে পারি। থার্সডে, বানান ভুল হয়েছে না? তোমরা সবাই ঘুমাই গেছো আই থিঙ্ক।
আমি আসলে জন নিয়ে তোমাদের পড়াচ্ছি কিন্তু কোনো রেসপন্স করছি না তোমাদের। সো প্রেডিকেট লজিকটা হচ্ছে যে তোমার রিলেশনকে ডিফাইন করা যায়, রিলেশনকে মোর এক্সপ্রেসিভ ওয়েতে এক্সপ্রেস করা যায়। আচ্ছা, কানেক্টিভস গুলো তোমরা তো জানো, এন্ড অর নট ইমপ্লাইজ। তো এখন আসো যে কোয়ান্টিফায়ার কথা বলছিলাম, সাম এবং অল। তো সাম এবং অলের ক্ষেত্রে দেখো দুটো কোয়ান্টিফায়ার আছে, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, একটা হচ্ছে এক্সটেনশন কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা কি হচ্ছে ফর অল, এভরিওয়ান, এভরিথিং। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে ফর সাম, অ্যাট লিস্ট, অন, এরকম। তো এখন দেখো যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যদি কোনো তোমাকে একটা স্টেটমেন্ট এক্সপ্রেস করতে বলে, যেমন মানে আমরা ফর অল এক্স, ফর ইচ এক্স, ফর এভরি এক্স, এক্স ইজ এ ভেরিয়েবল, দেন ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার রিড অ্যাজ এ, তার মানে এই যে সিম্বলটাকে আমরা কি বল ধরবো, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আচ্ছা, আমাকে সবাই একটু, মেয়েরা বাদ দিয়ে ভিডিও অন করে দেখাও, ছেলেরা যারা আছো। স্যার পিসিতে আছি তো, ক্যামেরার। ওই ইলিয়াস, তুমি ডিসজাংটিভের এক্সাম্পল আমি তো দিয়েছিলাম, তুমি তখন শোনো নাই? বুঝতে পারছো তখন? জি স্যার। স্যার আমি তো এখন কিছু বলিনি। না, ওই যে ডিসজাংটিভের একটা এক্সাম্পল, এটা দেখলাম আর কি চ্যাটে। ও, হ্যাঁ হ্যাঁ স্যার, তখন বুঝছি। আমি তো অ্যাটেন্ডিং দেখতেছি একমাত্র শুভকে, আর তো কাউরে আমি অ্যাটেন্ডিং দেখতেছি না। আর যারা পিছিয়ে আছো সেটা অন্য জিনিস। স্যার একটু বাইরে আছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো থাকবা তোমরা। আচ্ছা, স্যার আমি ডেস্কটপে। ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিও বন্ধ করে দিতে পারো। তো দেখো এইখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে অল মেন ড্রিঙ্ক কফি, তার মানে সকল মানুষই কফি খায়, ঠিক না? তো তাহলে এটাকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি দেখো, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ম্যান, ম্যানকে ধরো আমি এক্স দিয়ে এক্সপ্রেস করলাম, আবার কে ড্রিঙ্ক খায়, সে এক্স কি খায়, কফি খায়। তো দেয়ার ইজ অল এক্স, অল এক্স কে, এই এক্সটাকে ম্যান, ঠিক না? দেয়ার ইজ অল এক্স হোয়ার এক্স ইজ এ ম্যান হু ড্রিঙ্ক কফি। তার মানে আমি এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়ে আমি এই স্টেটমেন্টটাকে, ওয়াল ম্যান ড্রিঙ্ক কফি, এটাকে এক্সপ্রেস করা যাচ্ছে। ম্যানটাকে আমি কি ধরে নিয়েছি, এক্স হিসেবে। সো আর রিলেশন কি, ড্রিঙ্ক। কে খায়, ম্যান খায় ড্রিঙ্ক, মানে কফি খায়। সো ড্রিঙ্ককে আমি প্রেডিকেট হিসেবে
এক্স এর সাথে রিলেশন দেখিয়েছি। ক্লিয়ার? এখন আসলে হলো যে এক্সটেনশিয়াল এন্ড এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ারটা হচ্ছে যে there exist x or for some x or at least one, মানে এটা হচ্ছে সামের জন্য। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকে এক্সপ্রেস করে কি দ্বারা? এই যে রিভার্স ই দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? এখন দেখো, সাম বয়েজ আর ইন্টেলিজেন্ট। এখন সাম বয়েজ যদি ইন্টেলিজেন্ট হয়, তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি যে তাহলে বয়েজকে আমরা এক্স হিসাবে ডিফাইন করব, আর ইন্টেলিজেন্টকে তাও এই যে বয়েজ। তো সাম বয়েজ তার মানে সাম কথা লেখার দরকার নাই, তার মানে বয়েজ লিখলেই আমার এখানে যে এই যে সিম্বলটা আমি দিয়েছি এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ারের, এটা মানেই হচ্ছে সাম বয়েজ। ক্লিয়ার? এটার মানেই হচ্ছে সাম বয়েজ, তার মানে এটার মিনিং হচ্ছে দেয়ার আর সাম এক্স হোয়ার এক্স ইজ এ বয় হু ইজ ইন্টেলিজেন্ট। তো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে তোমার মেইন কানেক্টিভস কে ইমপ্লিকেশন, আর এক্সিস্টেন্স কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে মেইন কানেক্টিভস কে এই যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, তারপর হচ্ছে এন্ড। মানে সাম যখন বলছে তখন তো এন্ড হবে, তখন কি অর হওয়ার সুযোগ আছে? তোমরা রেসপন্স করো না। ইয়েস। আচ্ছা, 12 আর 13 লেকচার একই, বুঝতে পারছো? যেটা তোমরা 13 লেকচারটা তোমাদেরকে আমি একটু অ্যাড আছে অল্প কিছু। সেই জিনিসগুলো দেখাই দিচ্ছি। 13 লেকচার কি অ্যাড আছে, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? जी सर। Yes, আচ্ছা, এটাগুলো তো আমি দেখাইছি না, প্রেডিকেট লজিক, প্রেডিকেটস বা প্রেডিকেটস কি, এখানে এগুলো সব দেখানো হয়েছে। এই যে দেখো, এখন কিছু ফার্স্ট অর্ডার লজিক আর প্রেডিকেট তো একই জিনিস, ঠিক না? মনে আছে ফার্স্ট অর্ডার লজিক আর প্রেডিকেট কি একই জিনিস? দেখো এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এই এক্সাম্পল গুলি তোমার আমাদের কোশ্চেনে প্রতি বছরই থাকে ফার্স্ট অর্ডার লজিকের। তো সেইটা কিভাবে তুমি প্রেডিকেট দিয়ে তুমি স্টেটমেন্টটাকে সাজাবা, দ্যাটস আপ টু ইউ। এখানে দেখো যে ওয়াল বার্ডস ফ্লাই, তার মানে কি এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অ্যাড হবে, প্রেডিকেট অ্যাড হবে কি ফ্লাই বার্ডস। তার মানে কি বার্ড যদি এক্স হয়, তার মানে কি আমরা কি বলছিলাম আগের স্টেটমেন্টে যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে কি হবে, এমপ্লয়িজ মাস্ট। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে কি এন্ড নাকি? yes, sir. সো মানে এভাবে করে তুমি সমস্ত ইকুয়েশনটা দেখে দেবো মা।
ঠিক আছে, যেমন এভরি ম্যান রেসপেক্ট হিজ প্যারেন্টস। এভরি ম্যান তার মানে এটা কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তারপরে তোমরা এখন ম্যান কি করবা, রেসপেক্ট কে প্রেডিকেট করে তোমরা এক্স আর প্যারেন্টের মধ্যে রিলেশন দিবা। সো সামের ক্ষেত্রে তুমি এখন এক্সপোনেনশিয়াল কোয়ান্টিফায়ার, যেটা হচ্ছে এক্স যদি সাম বয়েজ প্লে ক্রিকেট, তো সাম বয়েজ ইমপ্লাইজ প্লে দিয়ে এক্স ক্রিকেটের সাথে রিলেশন বসাই দিলাম। সো এভাবে করে তুমি কিছু এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলো করে ফেলবা। দেখো এখানে কিছু একটা লজিক লজিক অ্যান্ড সিমান্টিক আছে, যেমন এক্সটার্নাল ওয়ার্ল্ড আর লজিক ওয়ার্ল্ড এর মধ্যে আম, বলতে আমরা আসলে কি বুঝি একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে। ম্যাথমেটিক্যাল লজিক যে ব্রিফ রিভিউ, যেখানে লজিক অপারেশন আছে, অপারেশন গুলি যে ডিমর্গান ল অনুযায়ী বা নেগেশন ল অনুযায়ী কিভাবে এই যে ইউনিভার্সাল এন্ড এক্সটেনশন কোয়ান্টিফায়ার কে ইউজ করা যায়। মডুস পোনেন্সটা কি ফরওয়ার্ড, আর মডুস টলেন্সটা কি ব্যাকওয়ার্ড, আর সিলোজিজম কি ধারাবাহিক যে কন্ডিশন। ঠিক আছে, এগুলো সব দেখাইছি আর কি। অল মেন আর মর্টাল, সো শেক্সপিয়ার ইজ এ ম্যান। তো প্রুফ কি করতে হবে, শেক্সপিয়ার ইজ এ মর্টাল। সো এই যে ডিডাকশন করে করে তোমার ইনফারেন্সে চলে আসা, এটাকে প্রুভ করতে হবে। ডিডাকশন ইন্ডাকশন তার মানে এটা এটা ওই যে মানে একই জিনিস কিন্তু বারবার আসতেছে, যে মডুস পোনেন্স আর মডুস টলেন্স কিন্তু সব জায়গায় আসতেছে, ঠিক না, ডিডাকশন আর ইন্ডাকশনে। এখানে কিছু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটাকে তোমাকে প্রেডিকেট লজিকে কনভার্ট করতে হবে, যেভাবে দেখিয়েছি সেভাবে করবা। ফরওয়ার্ড চেইনিং বলে দিয়েছি, ফরওয়ার্ড রিজনিং বলে দিয়েছি, এটা একটা ডাটা ড্রাইভিং মেথড। এই ডাটা ড্রাইভিং মেথডে দিয়ে তুমি কি করতে পারবা বলো। সামনের দিকে আগায় যেতে পারবা যুক্তি প্রয়োগ করে, ঠিক না। ফরওয়ার্ড রিজনিং কি দেখছিলাম আমরা, যে একটা নির্দিষ্ট লক্ষ্য মানে গোলকে বের করার জন্য আমার যত নলেজ আছে, যত ইনফারেন্স আছে, নলেজ এবং ইনফারেন্স ব্যবহার করে আমি নতুন নিউ ইনফরমেশন তৈরি করব। এটা বলে হচ্ছে ডাটা ড্রাইভেন পদ্ধতি। ঠিক আছে, সো এখানে দেখো এই ফরওয়ার্ড চেইনিং এর একটা এক্সাম্পল দেখো, সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। যদি এক্স ক্রক্স এবং কি ইট ফ্লাইস, তার মানে এক্স হচ্ছে একটা ফ্রগ। যদি ক্রচ, ক্রচ মানে একটা আওয়াজ, ঠিক আছে, একটা আওয়াজ করে। ইটস ফ্লাইস মানে মাছি খায় আবার সেই সাথে। তার মানে আমরা ধরে নেব এক্স কে একটা ফ্রগ। তো সেকেন্ড স্টেপে কি, সেকেন্ড নলেজটা কি বলছে, এক্স ট্রিপস এন্ড সিংস, তার মানে কি তুমি কিচির মিচির করবা আর গান গাবে, তার মানে তখন ধরা যায় যে এক্স ইজ এ ক্যানারি। ক্যানারি হচ্ছে একটা পাখি, ঠিক আছে, হলদে রঙের একটা পাখি। তো যদি এক্স ইজ এ ফ্রগ হয়, তাহলে এক্স ইজ এ কালার গ্রিন, তার মানে সবুজ রঙের এটা কালার হবে। এক্স যদি ক্যানারি হয়, তাহলে কালারটা ইয়েলো হবে। সো এই যে এইটা একটা নলেজ দিয়ে দিছে, ধরো এআই কে এই নলেজটা দিয়ে দিছে, এখন কোনোভাবে আসলো যে ফিডস এর কালার হচ্ছে ইয়েলো, তার মানে কি, তাহলে ফিডস এর কালার ওয়াই, কি রঙের ফিডস এর কালার বলো। এইটা হচ্ছে ফিডস এর কালার কি রং বলো। এখন লজিক স্যার কি দিয়ে দিয়েছে, ফিডস গ্রিন ক্রক্স এন্ড ইটস ফ্লাইস, তার মানে গ্রিন ছিল তো স্যার, করে আর গ্রিন মাছি খায়, ছিল। তার মানে ফিডস এর কালার হচ্ছে কি গ্রিন। আমরা এই স্টেটমেন্টে বুঝতে পারি।
জি স্যার। সো এখানে দেখো ফ্রিজ একটা হচ্ছে ফ্রগ হবে, ফ্রিজের কালার গ্রিন হবে। সো আমার আলটিমেট উদ্দেশ্য কি ফ্রিজ গ্রিন। সো একইভাবে ফরওয়ার্ড চেইনের এক্সাম্পল এগুলি দেওয়া আছে, সবকিছু এগুলো দেখে নিবা। সেম ওয়েতে ব্যাকওয়ার্ড চেইনিং এটা দেখাইলাম না, অ্যাজ ইট ইজ একই উদাহরণ দিয়ে দেওয়া আছে, দেখে নিবা। সো একটু দেখি। ইলিয়াস অ্যাটেন্ডেন্সটা লিখে দাও সবারটা এখনই গ্রুপে। তোমাদের যা পড়াইছি তাতে মোটামুটি কভার করবে হয়তো 70% সিলেবাস। আচ্ছা, স্যার যারা একবার দুবার জয়েন করে বের হয়ে গেছে ওদেরও কি নাম লিখে দিব নাকি হচ্ছে? যারা কন্টিনিউয়াস ক্লাস করতেছে তাদের অ্যাটেন্ডেন্স পাবে, যারা কন্টিনিউয়াস ক্লাস করবে না তাদের অ্যাটেন্ডেন্স পাবে না। তারপর ধরো নাটক সিনেমা না যে একটা ছোট একটা অংশ করলি সে অ্যাক্টর, বুঝো নাই? জি স্যার, সবাই নাম সিরিয়ালি আইডি লিখে দাও, রিনেম করো। আমি কি তোমাদের ওই যে পড়াইছিলাম, সাইবার সিকিউরিটি পড়াইছিলাম? না স্যার। এসআর কার? এসআর, এসআর এর আইডি দেওয়া নাই। যত ধরনের অ্যাটাক আছে, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। যত ধরনের অ্যাটাক আছে, আমার এই যে ব্রাউজার স্ক্রিন দেখতে পাচ্ছ, জি স্যার। সাইবার অ্যাটাক টাইপ যত ধরনের অ্যাটাক আছে, এই যে র্যানসামওয়্যার, এসকিউএল ইনজেকশন, ওয়েব অ্যাটাকস, ম্যালওয়্যার, এক্সেস অ্যাটাক, ক্রিপ্টো জ্যাকিং, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ডিএনএস টানেলিং, স্পুফিং, আরো আছে আর কি। হ্যাঁ, ব্রুট ফোর্স অ্যাটাক, ইনসাইডার থ্রেট, পাসওয়ার্ড অ্যাটাক, ড্রাইভ বাই ডাউনলোড, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে যত অ্যাটাক আছে সকল অ্যাটাক নিয়ে তোমাদের আমি আগেই বলে দিই, অ্যাটাক নিয়ে একটা কোশ্চেন থাকবে টাইপস অফ সাইবার অ্যাটাকের উপরে, এবং কোনটা কেন কি কারণে হয় সেজন্য তোমাদের তো আমি একটা ইয়ে দিয়ে দিয়েছিলাম না, দিয়ে দিয়েছিলাম প্রেজেন্টেশন, ঠিক না? তো এখানে দেখো জি যে স্যার। কিছু বলা আছে যে কমন যে সাইবার অ্যাটাক বলি, ম্যালওয়্যার, ফিশিং, স্পুফিং, ব্যাকডোর ট্রোজান, র্যানসামওয়্যার, পাসওয়ার্ড অ্যাটাক, এগুলি দেখবা। আবার এই যে দেখো এখানে যত ধরনের অ্যাটাক আছে অ্যাটাক গুলা দেখবা, থ্রেট গুলা দেখবা, সাইবার সিকিউরিটিতে যে টপ সেফগার্ড যে আম, তোমার সিকিউরিটি অপারেশন আছে অপারেশন গুলা দেখবা। সো এগুলা একটু কাইন্ড অফ তোমাদের হচ্ছে বেসিক্যালি
সাইবার অ্যাটাকটা তোমরা আমি হয়তো কিছুটা দেখিয়ে দেবো, কিন্তু তোমাদের নিজেদের করে নিও আর কি সেগুলো। সো এখানে ন্যাশনাল সাইবার সিকিউরিটি আমার কাছে একটা প্রেজেন্টেশন আছে। এটা মূলত হচ্ছে বাইরের একটা বইয়ের। সো দেখো এখানে হোয়াই উই টকিং অ্যাবাউট দ্য সাইবার সিকিউরিটি, আমরা আসলে কেন সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে দেখো, অনেক আগের এই এই লেকচার কি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কিনা? হ্যাঁ। এটা তো আমার তো মনে পড়ছে, বলছিলাম দাঁড়াও দাঁড়াও। এখন তোমাদের হচ্ছে এইটা তোমাদেরকে পড়তে হবে ভালোভাবে, ঠিক আছে? বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা কি আসলে, এটা কি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আই থিঙ্ক, আইপিআর। তো তারপর আমি আলাদা করে একটু ভালোভাবে গুছানো, তো এই জন্য আমি তোমাদের এটা দিয়ে দিচ্ছি। আজকে এটাই দেখে দেখে শেষ করে দিব আর কি। দেখো এখানে আইপিআর এর উপরে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের উপরে বেশ কিছু তোমার অ্যাক্ট আছে। একটা হচ্ছে কপিরাইট অ্যাক্ট, প্যাটেন্ট অ্যাক্ট, ট্রেডমার্ক অ্যাক্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যাক্ট। প্যাটেন্টটা মানে কি, যে তুমি যে একটা প্রোডাক্ট তৈরি করছো এটা সত্য যে আর কেউ করতে পারে না, এটা নিবন্ধন করার জন্য একটা প্যাটেন্ট অ্যাক্ট আছে। ট্রেডমার্ক কি, এই যে ট্রেডমার্ক হচ্ছে যে তোমার আম, মানে একটা প্রোটেকশন নেওয়া, যেটা কি, যে ধরো আহ, তুমি ধরো একটা আহ, মানে বিজনেস করতে যাবা, বিজনেসে দেখবা যে ট্রেডমার্ক বিভিন্ন জায়গায় লেখা আছে, লাইসেন্সিং ট্রেডমার্ক লেখা, হ্যাঁ, এই যে ট্রেডমার্ক। এই যে দেখো, এই যে প্যাটেন্ট শিল্প নকশা ট্রেডমার্কস অধিদপ্তর নামে একটা অধিদপ্তরই আছে, যেখানে আসলে প্যাটেন্ট ট্রেডমার্কস এর জন্য আবেদন করা যায়। এই যে দেখো টিএম, মানে আমি যেটা বোঝাতে চাইছিলাম, ঠিক আছে, দেখছো? এই যে টিএম, এটা হচ্ছে একটা রয়্যালিটি, হ্যাঁ। সো এখানে দেখো, এই ট্রেডমার্ক আর রেজিস্টার্ড এর মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা দেখে নিবো আর কি, ট্রেডমার্ক আর রেজিস্টার এর মধ্যে ডিফারেন্সটা কি আসলে। হ্যাঁ, চলো আমরা একটু দেখি যে ট্রেডমার্ক আর ডিফারেন্সটা কি। সো ট্রেডমার্ক হচ্ছে একটা টার্ম অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যে এখানে আসো, এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। রেজিস্টার্ড মানে শুধু ওই কান্ট্রির জন্য আর কি, অনলি দ্য কান্ট্রি ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড ট্রেডমার্ক ইউটিলাইজ দেম। এখন গুগল কি ট্রেডমার্ক না রেজিস্টার্ড বলো তো? হ্যাঁ, গুগল ব্যবসা তো আর ইয়ার জন্য করে না, করে ওভারঅল সারা বিশ্বে বিজনেস করে, এরা তো ট্রেডমার্ক থাকবে, এরা ট্রেডমার্ক সেটাই তো থাকবে। হওয়ার কথা স্যার। আচ্ছা, স্যার, নুরুল্লাহ আর ইশরাক ওরা জয়েন করছিল, ওরা হচ্ছে বাইরে গেছে ডাক্তার দেখাইতে, ওদের প্রেজেন্ট কি এটাতে অ্যাড করে দেবো? এই যে দেখো, এই জিনিসগুলো একটু ইয়া করার চেষ্টা করবো, তোমরা বোঝার চেষ্টা করবো যে আসলে কোনটা ট্রেডমার্ক, কোনটা হচ্ছে অনলাইন ট্রেডমার্ক রেজিস্টার ফর দ্য বিজনেস ইন ইন্ডিয়া। তো এখন আমাদের দেশে যেটা হয় যে কান্ট্রি ওয়াইজ বিজনেস করার জন্য অনুমোদন দেয়, নাহলে এর এখানে একটা ভালো রাজস্ব একটা খাত আছে, যার জন্য অনেক জায়গায় রেজিস্টার করতে হয়। কিন্তু এখন এই যে ধরো উম, হঠাৎ করে একটা অনলাইন একটা অ্যাপ আছে, এগুলো তো ট্রেডমার্ক করা, কিন্তু রেজিস্টার্ড করে না কান্ট্রিতে, অথচ আমাদের দেশে জনপ্রিয়, ঠিক আছে?
গভর্নমেন্ট মনে করলো যে হ্যাঁ না এটাকে আমরা এখন একটা বিজনেসের মধ্যে নিয়ে আসা দরকার, তখন এরা ইমপ্লাই করে। বুঝতে পারছো? সো এভাবে একটু ঘাটবা, ঘেটে ঘেটে জিনিসগুলো একটু দেখবা। কপিরাইট মানে হচ্ছে যে তোমার তোমার নিজস্ব কোনো যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে সেটাকে তুমি একটা নির্দিষ্ট কপিরাইট অ্যাক্টের মধ্যে নিয়ে আসবা। যে ধরো তোমার বই হতে পারে, সেটা সেটা তোমার একটা গান হতে পারে। হ্যাঁ, এখানে ওয়েবসাইট গুলো অ্যাড্রেস দেওয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ক্ষেত্রেও তুমি প্যাটেন্ট যেটা বলে সেটা দিতে পারবা। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তার মানে হচ্ছে যে ধরো বিভিন্ন প্রোডাক্টের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আছে না, ধরো এই যে জামদানি বলো বা হচ্ছে বিভিন্ন অঞ্চলের মিষ্টি বলো, এগুলো একটা জিআই প্রোডাক্ট যেগুলোকে বলে। হ্যাঁ, এরপরে হচ্ছে এই প্যাটেন্ট মানে হচ্ছে প্রোটেকশন, মানে তোমার প্রোটেকশন দেওয়া তোমার। তুমি যে ধরো একটা নতুন প্রোডাক্ট তৈরি করলা, সেটা একটা প্যাটেন্ট যদি তুমি তৈরি করে নিতে পারো, তার মানে এটার এখন চিন্তা করো এই যে আহ, আমরা জানি কি জগদীশ বসু কি আবিষ্কার করছেন, উনি গাছের জীবন আছে, ঠিক না? এখন রেডিও রেডিও আবিষ্কার করছেন কে বলো? স্যার এটাও তো উনি করছে, তবে সম্ভবত উনি প্যাটেন্টটা পরে জমা দিয়েছে, বা প্যাটেন্ট জমা দিতে লেট করছে, এই কারণে হচ্ছে যে অন্যজনের নামে প্যাটেন্ট হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে মার্কনি তার আগে করে ফেলছে, মানে মার্কনি তার পরে করছে, কিন্তু সে সে জানতো আগে না। করে ফেলছে। সে কিন্তু প্যাটেন্ট জমা দেয় নাই, যার জন্য সারা পৃথিবীতে সবাই কিন্তু এই যে মার্কনিকে জানে যে সে আসলে ওয়্যারলেস যে রেডিও যেটা আছে, রেডিও ইনভেনশন করছে কে, 1920 সালে হচ্ছে এই মার্কনিকে ই করছে। কিন্তু যদি সে আমাদের জগদীশ বসু উনি যদি এই প্যাটেন্টটা সম্পর্কে জানতো, তাহলে কিন্তু উনি আজকে সারা পৃথিবীতে বলতো যে না উনি এটাকে আবিষ্কার করছে, ঠিক না? যে এটা হচ্ছে আমাদের আমাদের তোমরা যে যদি এরকম কেউ বিজ্ঞানী হয়ে যাও, প্যাটেন্ট নিয়ে কাজ করবো। কপিরাইট ট্রেডমার্কস, ওটা হচ্ছে সার্ভিস মার্ক, যে প্রোডাক্ট যেগুলি বলে, লেআউট ডিজাইন। সো এখানে কিছু কাস্টমস রোল আছে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ট্রিপস এগ্রিমেন্ট প্রভিশন, ঠিক আছে? এই যে ট্রিপস এগ্রিমেন্ট, এইটা তোমরা ভালো করে পড়বা। স্যার কপিরাইট নিয়ে বুঝছো? একটু কথা ছিল। বলো। হ্যাঁ, এটা হচ্ছে স্যার আমি সাপোজ আমি একটা মডেল, এটা আমি হ্যাঁ, কপিরাইট রেজিস্টার করে ফেললাম। পরবর্তীতে ওই মডেলটা নিয়ে আমি কাজ করলাম না, এখন অন্য কেউ দেখে গেছে এটা নিয়ে কাজ করতে চায়, আমি কোনো কারণে এটা কাজ করতেছি না, এখন সে ওইটা কাজ করতে পারতেছে না কপিরাইটের কারণে। তো এরকম সিচুয়েশন নাকি তৈরি হয়, মানে কিছুদিন আগে এটা একজন এই ধরনের প্রবলেমের কথা বললো, এটার কি কোনো সলিউশন আছে কিনা? আমি প্রশ্নটা বুঝিনি, আবার বলো। আচ্ছা, স্যার সাপোজ কেউ একজন একটা মডেল তৈরি করলো কোন একটা জিনিসের, হ্যাঁ। তো সেটা সে কপিরাইট ইয়েতে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেললো আর কি, কপিরাইটের জন্য। হুম। তো হচ্ছে যে কিন্তু পরবর্তীতে সেটা ইমপ্লিমেন্টেশন করার সময় মানে সে এটা নিয়ে আর কাজ করে নাই, সে মডেলটা জাস্ট রেডি করে রাখছে। এখন হুম। একই বিষয় নিয়ে অন্য কেউ হচ্ছে কাজ করতে হুম। যাচ্ছে, কিন্তু দেখা গেছে কপিরাইট থাকার কারণে সে এটা নিয়ে কাজ করতে পারতেছে না। তো আলটিমেটলি একটা মানে আহ, জিনিস আমরা হচ্ছে হয়তো বা একটা ইনভেনশন হইতো, কিন্তু সেটা এই যে কপিরাইট থাকার কারণে কোনো কারণে এটা হচ্ছে না আর কি, মানে যে মডেলটা প্রথমে প্রপোজ করছে সেও হয়তো বা এটা নিয়ে কাজ করতেছে না। এখন বিষয়টা হচ্ছে এই যে ধরনের মানে তোমার কোশ্চেনটা বেসিক্যালি কি, মানে যে প্রথমে যে মানে এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ করে, যে যে এটা কপিরাইট করলো সে এটা নিয়ে আর কাজ করতেছে না, মানে হচ্ছে হ্যাঁ, আলটিমেটলি এটার বেনিফিটেড কেউ হচ্ছে না আর কি। আবার যারা কাজ করতে চায় ওরা হচ্ছে যে কাজ করতে না পারতেছে এখন না বিষয়টা হচ্ছে কি, ধরো কপিরাইট থাকার কপিরাইটটা কারণে। হচ্ছে তোমার নিজের জন্যই। ধরো অনেক গান আছে, ধরো এই যে আয়ুব বাচ্চু বা জেমস, যাদেরকে আমরা লিজেন্ড হিসেবে জানি। তো এরা যে গানগুলা গাইছে, এটা তো এক নামই বলা যায় যে এটা হচ্ছে প্রিন্স মাহমুদের সুরে এই গানটা গাইছে, তার মানে এটা তার কপিরাইট করা আছে। এখন এই গান অন্য কেউ গাইতে পারবে, কিন্তু সেক্ষেত্রে দিতে হবে তাকে,
তোমার মানে এই যে ক্রিয়েটিভ কমন একটা লাইসেন্সিং আছে, সেই লাইসেন্সিং এর আন্ডারে তোমাকে কন্ট্রিবিউশন দিতে হবে। এখন ধরো সেগুলি ধরো হচ্ছে তুমি পাবলিশ করলা বা পাবলিশ করলা না, বা ফিনান্সিয়ালি ইউজ করলা বা করলা না, কিন্তু যদি ধরো তুমি একটা বই লেখো, বইটা কপিরাইট করলা, তার মানে এই বই অন্য কেউ এই নামে এই ইয়াতে ইউজ করতে পারবে না। হ্যাঁ, এখন যদি তুমি তোমার বইতে বলে দাও যে আমার বইটা ক্রিয়েটিভ কমন্স এর সিসি বাই এন এস সি যদি থাকে, তার মানে এটা যে কেউ ইউজ করতে পারবে কিন্তু কমার্শিয়ালি না, তাইলে এভাবে পারবে না। তো তুমি ওই অ্যাক্টের আন্ডারে, কপিরাইট অ্যাক্টের আন্ডারে তুমি তখন তার বিরুদ্ধে মামলা করে দিতে পারবা। এবং কপিরাইট অ্যাক্ট কিন্তু মারাত্মক সিরিয়াস জিনিস এবং অনেক টাকা জরিমানা দিতে হয়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো তাই। এখন যেটা বলতেছো যে ধরো একজনে কাজ করতেছে আর একজনে, এটা আসলে বর্তমান পৃথিবীতে 1 লাখ লোক, আমি চিন্তা করি যে 1 লাখ লোক মোটামুটি সেম চিন্তাই করতেছে। এখন তুমি যেটা আগে করতেছো সেইটা আর একজন, জাস্ট তুমি যদি ডিলে করবা, মানে তুমি তোমার আর্টিকেল পাবলিশ, জার্নালে পাবলিশ করার যত ডিলে করবে তার মানে তুমি পিছাই পড়তেছো। তোমাকে এট ফার্স্ট এটাকে কোনো একটা রেপুটেড জার্নালে তোমাকে পাবলিশ করতে হবে। এখন যেটা করে যে জার্নালে পাবলিশ করা মানেই হচ্ছে তোমার এটা তুমি আগে করে ফেললা, এবং এটা সম্পর্কে তুমি দেরি করলেই জিনিসটা তোমার আর থাকবে না। এটাই হচ্ছে ব্যাপার, যে আসলে এইসব জায়গায় একটু সিরিয়াস হইতে হয়, যে যারা যেটাতে কাজ করে ইনোভেশনের জায়গা, তো তারা সাথে সাথে প্যাটেন্ট কপিরাইট এগুলি নিয়ে রাখা। তাহলে স্যার হচ্ছে স্যার আমি মানে ওখানে উল্লেখ করে দেওয়া যায় যে এটা মানে অন্য কেউ ইউজ করতে পারবে, কিন্তু কমার্শিয়ালি ইউজ করতে পারবে না, বা হ্যাঁ, হচ্ছে যে উল্লেখ এটার। করাটা, এই যে দেখো, ওই গেল আবার। স্যার আমি একটু অ্যাড করতে চাই এখানে স্যার। বলো। স্যার এমনিতে ধরেন স্যার ফর এক্সাম্পল একজন একটা ধরেন মডেল বানাইলো আর কি, যেমন হচ্ছে যে ক্যান্সার সেল ডিটেকশন অন হ্যান্ড, এটার কি এক্সাম্পল দিচ্ছি আর কি। তো হ্যাঁ, ধরেন আমার জানা মতে আর কি স্যার, যে যদি কেউ এরকম একটা মডেল তৈরি করে এবং সেটা কপিরাইটেড করে, তারপরেও হচ্ছে যে কেউ সেম আইডিয়া নিয়ে সে কাজ করতে পারবে, অর্থাৎ ক্যান্সার সেল ডিটেকশন অন হ্যান্ড নিয়ে সে কাজ করতে পারবে। কিন্তু হচ্ছে যে যে প্রিভিয়াসলি হচ্ছে যে কপিরাইটেড করছে আর কি, সে হচ্ছে তার যে হচ্ছে যে আপনার ডাটা সেট এবং হচ্ছে ডিজাইন এবং কোড, এগুলো সে উইদাউট পারমিশনে সে কপি করতে পারবে না। স্যার এটা এই আইডিয়া মানে আমার আমার কাছে মনে হইলো আর কি। স্যার এটা কি ধারণাটা কি আরে ঠিক আছে কিনা? এটার জন্যই তো এই যে তোমাদের আমি এটা দেখাচ্ছি যে তোমার কপিরাইটের মধ্যে একটা ব্যাপার আছে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্সিং, ঠিক আছে? এটাকে বলে ক্রিয়েটিভ কমন লাইসেন্সিং। এই যে দেখো, ক্রিয়েটিভ কমন লাইসেন্সিং এর আন্ডারে তুমি বলে দিবা, তোমার ধর একটা বই আছে, তুমি বলে দিবা কোন লাইসেন্সটা তুমি দিতে চাও তাদেরকে। জি স্যার। যেমন স্যার একটা মানে আইডিয়া, একটা আইডিয়া নিয়ে একজনে কাজ করলো স্যার, সেই আইডিয়া নিয়ে তো অন্যজন কাজ করতে কোনো অসুবিধা নেই স্যার। মানে ওইটা তো আর মানে আইডিয়াকে তো স্যার আর মানে করা যায় না স্যার, কপিরাইট কি করা না যায় না মানে না না না, যে আমি একটা আইডিয়ার তো idea- কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে তুমি ধরো একই জিনিসে লক্ষ লক্ষ মানুষ কাজ করতে পারে। জি স্যার। ধরো একই ফাইন্ডিংস আমি নিয়ে কাজ করতেছি, লক্ষ লক্ষ মানুষ, যে আগে করবে তার এটা পরবর্তীতে এই সেম মেথোডোলজি, সেম রিসার্চ অন্য কেউ তাকে মানে সে পারবে না। কারণ কি, তারটা যদি করতে হয় তাকে তাকে রেফারেন্স দিতে হবে, তার নতুন কিছু আনতে হবে। এখন দেখো এই যে এখানে কিছু লাইসেন্সিং আছে, এই যে দেখো কি করতে পারবা কি পারবা না। এখানে বলে দিবা, তুমি বইতে বলে দিবা যে ক্রিয়েটিভ কমন লাইসেন্সিং কি কি আছে। এই যে দেখো, দেখা যাচ্ছে পাবলিক ডোমেন, সিসি বাই, সিসি বাই এসএ, সিসি বাই এনডি, সিসি বাই এনসি, সিসি বাই এনসি এসএ, সিসি বাই এনসি এনডি। এখন দেখো
তুমি কি কি কাজ করতে পারবা, কি কি কাজ পারবা না। কপি এবং পাবলিশ করতে পারবা, এই কাজগুলা করতে কিন্তু অ্যাট্রিবিউশন দরকার পড়বে। সিসি বাই তুমি সকল কিছু করতে পারবা, সিসি বাই এসে সব করতে পারবা, কিন্তু ইয়ে করতে পারবা না, লাইসেন্স মানে চেঞ্জ লাইসেন্স করতে পারবা না। সিসি বাই এনডি মডিফাই অ্যাডপ্ট করতে পারবা না। সিসি বাই এনসি এই যে দেখো কমার্শিয়াল ইউজ করতে পারবা না। এরকম বলে দিবা যে তোমার সিসি বাই এনসি এসে তার মানে কমার্শিয়াল ইউজ করতে পারবা না, আর চেঞ্জ করতে পারবা না। তার মানে এখানে কি কমার্শিয়াল ইউজ করতে পারবো না, মডিফাই করতে পারবো না। এখন তুমি তোমার ইয়াতে ধরো একটা বই লিখছো, তুমি বলে দেবা যে এই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আন্ডারে কোনটা তুমি সেগমেন্ট নিতে চাও, সেটা দিয়ে দেবো। তখন তোমার মানে যে যে বইটা লিখছে লেখক রাইটার, সে তার কপিরাইট সত্ত্ব সে বলে দিতে পারে। এটা হচ্ছে তোমার নতুন একটা অনলাইন ওপেন অ্যাক্সেস পাবলিশিং এর ক্ষেত্রে এগুলি আসলে ইউজ করা হয়। বেসিক্যালি আমাদের ওপেন ইউনিভার্সিটিতে এই যে ওইআর যেগুলো এসএসসি লাইসেন্স যেগুলো ইউজ করে, যে মানে তোমরা যে ধরনের বই পেয়ে থাকো আর কি, অন্য আমাদের তো বই নেই, অন্যগুলো বই আছে। আচ্ছা, লাস্ট একটা টপিক সেটা হচ্ছে যে ট্রিপস স্যার, এগ্রিমেন্ট প্রভিশন। বলো। তার একটা প্রবলেম ছিল আর কি, মানে এই যে একটু আগে যেটা আপনি দেখাইলেন এটা নিয়ে আর কি আজকে একটা প্রবলেম হয়েছে। মানে আমাদের যে ল্যাবে ক্যাগেলে দেখাচ্ছিল, ক্যাগেলে যখন আমি ডাটা সেট আপলোড করছিলাম তখন এরকম আমার কাছে এরকম মানে কপিরাইটের ইয়াগুলো চাচ্ছিল যে এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে। সেক্ষেত্রে আমরা কি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, না এটা যেটা আছে ওইটা আমি যেহেতু না ওইটাতে না না না, পাচ্ছিলাম না। এটা বলে দিবে তোমার ক্যাগেলের ডাটা সেটে বলা আছে যে এটা তুমি এটা কি করতে পারবা, ডিস্ট্রিবিউশন করতে পারবা, কিন্তু তুমি কমার্শিয়াল ইউজ করতে পারবে না। এটা যেটা বলা থাকবে তুমি সেটা করতে হবে তোমাকে। আজকে যেমন স্যার পাইছিলাম সিসি মানে এস এর 4.0 পেয়েছিলাম। ওইটা তুমি একটু সার্চ করে এই যে এখানে কোনটা তোমার সাথে যায়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সার্চ করে তুমি ওইটা দেখে নিবা কি হচ্ছে। এগুলো ঠিক খুবই আছে। ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, কোন ক্লাসে দেখছো তোমরা, ল্যাবে, এআই ল্যাবে? জি স্যার, এআই ল্যাবে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো এখন লাস্ট টপিক যেটা ট্রিপস যে চুক্তি আছে, সেই ট্রিপস চুক্তি বাংলাদেশের বাংলাদেশ কাস্টম যে ট্রিপস চুক্তি আছে, এটা ডিটেলস ক্লিক করলে তোমরা ডিটেলসটা পাবা, এগুলো ডিটেলস দরকার হবে আর কি। দেখো এখানে বাণিজ্যের যে মেধা সত্ত্ব, ঠিক আছে, বাংলাদেশ কাস্টমস এর যে ট্রিপস রুলস যেটা বলে ট্রিপস এগ্রিমেন্ট, যেটা হচ্ছে বাণিজ্য সংশ্লিষ্ট মেধা সত্ত্ব, যেটা মিনিং হচ্ছে এটা কাস্টম হয় 1969 এর কিছু ধারা সংযোজন করছে এখানে। এখানে দেখো যেটা উম, ধারা 15-তে কি বলছে, এই যে দেখো, ধরো এখানে বলছে যে ট্রিপস লঙ্ঘন করে পণ্য আমদানি রপ্তানি কোনগুলো কোনগুলো নিষিদ্ধ, যেমন ধরো নকল প্রোডাক্ট, ভুল মিথ্যা তথ্য, ব্র্যান্ডের নাম ব্যবহার করা, কপিরাইট ডিজাইন নকল করা পণ্য, আইনি অনুমতি ছাড়া বিদেশি পণ্য, এই ধরনের পণ্য হচ্ছে তুমি নিষিদ্ধ, তুমি পারবা না। তাহলে কি, এটা হচ্ছে ধারা 15-র আন্ডারে, ধারা 17-র আন্ডারে এইসব পণ্য আটক করার বিধান আছে। আচ্ছা, ধারা 156 এর একে অনুযায়ী যে ধরো এই আইন ভাঙলে পণ্য জব্দ করতে পারবা, আর মানে দোষী ব্যক্তিকে তুমি পণ্যের দ্বিগুণ পরিমাণ জরিমানা করতে পারবা। তো বাংলাদেশ কাস্টমস এই ট্রিপস চুক্তি অনুযায়ী সকল নকল বা কপিরাইট ভঙ্গকারী যত আমদানি রপ্তানি আহ, যাতে না হয় সেজন্য কিন্তু তারা আইনি পদক্ষেপ নেয়, এবং এর যে যারা ধরো কালপ্রিট আছে তাদেরকে বিরুদ্ধে কঠিন শাস্তি দেয়। যেটা মানে আমি সহজে যেটা তোমাদের বললাম, ওটা হচ্ছে, বুঝতে পারছো ট্রিপস এগ্রিমেন্ট আন্ডারে কি করতে পারবে কি করতে পারবে না। সো ভালো করে এটা দেখবা, এই লেকচারটা দেখবা, এটা ইম্পর্টেন্ট আছে। সো আর কারো কোনো কোশ্চেন আছে, বলো। না স্যার। ঠিক আছে, তাইলে আজকে এখানে বিদায় নিচ্ছি।
আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও গ্রুপে। স্যার অ্যাটেন্ডেন্স একটা পোস্ট করছি, আর একটাও দিয়ে দিচ্ছি স্যার ঠিক আছে, এই ক্লাসরুমে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা। কারো কোনো কোশ্চেন আছে? স্যার। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।